অনেক তো হলো ছেলেদের শরীর দেখানো, আর কত দেখাবি? নিজের স্বামীর জন্য কিছু জমা রাখ। কথাটা শুনেই চমকে পেছনে তাকালাম। তাকিয়ে দেখলাম জাঙ্কুক ভাইয়া, মানে আমার চাচাতো ভাই। কি বলছো কি সব ভাইয়া? কি বলছি বুঝতে পারিসনি তুই? আসলে ভাইয়া, আর কিছুই বলতে পারলাম না। ভাইয়া পুরো ভার্সিটির সামনে আমাকে টানতে টানতে নিয়ে গাড়িতে বসালো। আমি এবার ইন্টার 3rd ইয়ারে পড়ি। আর যে আমার সাথে এইভাবে কথা বলল সে হলো জাঙ্কুক ভাইয়া, আমার চাচাতো ভাই। আমার মা ছোটবেলায় মারা গেছে, আর বাবা আরেকটা বিয়ে করে বাইরে চলে গেছে। ছোট থেকে চাচা চাচির কাছেই মানুষ হয়েছি। ওরা সকলেই আমাকে খুব ভালোবাসে, শুধু এই জাঙ্কুক ভাইয়া ছাড়া। আর জাঙ্কুক ভাইয়া পড়াশোনা শেষ করে এখন কাকুর ব্যবসা সামলাচ্ছে। গাড়িতে থাকাকালীন ভাইয়া আমার সাথে একটাও কথা বলেনি। বাড়িতে চলে আসলাম। গাড়ি থেকে নামিয়ে টানতে টানতে বাড়ির ভেতরে নিয়ে গেল। বসার রুমে কাকিমা আর ছোট ভাই বসেছিল। কি হয়েছে জাঙ্কুক, দেখে এমন গরুর মতো টেনে নিয়ে আসছিস কেন? কাকিমার কথাই কোনো উত্তর দেয়নি ভাইয়া। ভাইয়া রেগে গেলে কারোর সাথে কথা বলে না, চুপচাপ থাকে সব সময়। ভাইয়ার ঘরে দাঁড়িয়ে আছি, আর ভাইয়া বসে বসে আমাকে দেখছে। আমার খুব বিরক্ত লাগছে। হঠাৎ ভাইয়া উঠে আলমারি থেকে একটা ব্যাগ বের করে আমার হাতে দিয়ে বলল, এরপর থেকে যেখানেই যাবি এটা পরে যাবি। আর কোনোদিন যদি এমন টাইট ফিটিং জামা পরে বাইরে বের হতে দেখেছি, সেদিনই তোর বাড়ি থেকে বের হওয়ার শেষ দিন হবে। এবার যা, ঘর থেকে বের হ। আমিও আর কথা না বাড়িয়ে নিচের রুমে চলে আসলাম। আসলে ভাইয়া আমাকে বোরখা দিয়েছে, আর কাল থেকে বোরখা পরেই বাইরে যেতে হবে। রাতে সকলে একসাথে টেবিলে বসে খাচ্ছিলাম। হঠাৎ করে কাকু বলল, আমাদের প্রেমার জন্য একটা ভালো বিয়ের প্রস্তাব এসেছে। ছেলে ভালো জব করে, কাল দেখতে আসবে। কাকুর কথা শুনে মাথা নিচু করে বসে আছি। খুব কষ্ট হচ্ছে, কিছু বলতে পারছি না, খাবার গলা দিয়ে নামছে না। হঠাৎ কাকিমা বলল, তুই কি কাউকে ভালোবাসিস? শুধু মাথা নাড়লাম না, তারপরে ওখান থেকে চলে আসলাম। কারণ আর একটু থাকলে সকলে আমার চোখের পানি দেখে নিত। খুব কান্না পাচ্ছে, কি করে বলবো আমি যে তোমাদের ছাড়া থাকতে পারবো না। কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছি। হঠাৎ মনে হলো কেউ আমাকে টেনে তুলে নিজের কোলে বসালো। তাড়াতাড়ি চোখ খুলে দেখলাম জাঙ্কুক ভাইয়া। অনেকটা অবাক হলাম, কারণ জাঙ্কুক ভাইয়া খুব একটা দরকার ছাড়া আমার রুমে আসে না, তাও আবার আমাকে নিজের কোলে বসিয়েছে। আমি সরে আসতে চাইলাম, তখনই ভাইয়া আমার হাত ধরে আবারও বসালো আর বলল, না খেয়ে চলে আসলি কেন? আর এত কান্না করার কি আছে? দেখতেই তো আসবে, বিয়ে করতে তো না। এবার আমি আবারও কান্না করে দিলাম। তখন জাঙ্কুক ভাই আমাকে আরো অবাক করে দিয়ে জড়িয়ে ধরে চোখের পানি মুছিয়ে বলল, হয়েছে, আর কান্না করতে হবে না, হা কর আর সবটুকু খাবার শেষ করবি। এই প্রথম জাঙ্কুক ভাই আমাকে নিজের হাতে খাইয়ে দিল, আর এত ভালো ব্যবহার করলো। খুব অবাক লাগছে, যে কিনা আমাকে দেখতেই পারে না সে আমার কষ্ট বুঝতে পারছে। এইসব ভাবছিলাম, হঠাৎ জাঙ্কুক ভাই আমাকে জড়িয়েই কম্বলের নিচে ঢুকে পড়লো, আর আমার মাথায় হাত বোলাতে বোলাতে বলল, আর কোনো কথা না, এবার চুপচাপ ঘুমা। আমি বুঝতে পারছিলাম না কি হচ্ছে আমার সাথে। এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সকালে কাকিমা ডাকে ঘুম ভাঙলো। ঘড়িতে দেখলাম 8:40 বাজে। আশেপাশে কোথাও জাঙ্কুক ভাইয়াকে দেখলাম না, হয়তো অনেক আগেই চলে গেছে। মানুষটা কখন কি করে বোঝা যায় না। একদম রেডি হয়ে খাবার টেবিলে গেলাম। ওখানে জাঙ্কুক ভাইয়া সহ সকলে আছে। আমিও খেতে বসলাম। কি রে, তুই কোথায় যাচ্ছিস? কলেজে যাব কাকিমা, প্রতিদিন এই সময় তো কলেজে যাই। আজ কলেজে যেতে হবে? আজ ও বাড়ি থেকে তোকে দেখতে আসবে। কথাটা শুনে আবার মন খারাপ হয়ে গেল। টেবিল ছেড়ে চলে আসতে চাইলাম, তার আগেই পাশের চেয়ার থেকে জাঙ্কুক ভাইয়া আমার হাতটা ধরে আবারও বসালো, আর চোখের ইশারায় টেবিলে বসে খেতে বলল। আমি আর কথা না বাড়িয়ে চুপচাপ খেয়ে রুমে চলে আসলাম। আসার সময় কাকিমা হাতে একটা শাড়ি ধরিয়ে দিয়ে বলল, এটা গিয়ে পরে নিবি, আর একটু সেজে গুজে থাকবি। সেজে অন্য কাউকে দেখাতে হবে না, নর্মাল ড্রেস পর যা। কাকিমাও আর কিছু বলতে পারলো না। রুমে এসে বসে আছি আর ভাবছি, সত্য এরা আমাকে পর করে দেবে। আচ্ছা, আমি না থাকলে ওদের কষ্ট হবে না? ওদের মন খারাপ হবে না? আজ কাকু ভাইয়া অফিসে যায়নি, মেহমান আসবে তাই জন্য। দুপুরের দিকে আসার কথা ছিল, কিন্তু তারা ফোন দিয়ে বলে দিল আসবে না। কারণ জানতে চাইলে এমন সব আজগুবি কথা বলল যা আমাদের সকলের মাথার ওপর দিয়ে চলে গেছে। কারণ তারা বলেছে
আরেম সাহেব, আপনার এক মেয়েকে কয়বার বিয়ে দিতে চান আপনি? কি বলতে চান কি আপনি? আমার মেয়ের কবে বিয়ে দিয়েছি? মাথা ঠিক আছে আপনার? ঠিক আছে। আজ সকালে একটা ছেলে আমাদের বাড়িতে এসেছিল, দেখতে শুনতে ভালোই। ছেলেটা বলল তার আর তের নাকি আপনারা বিয়ে দিয়েছেন, কিন্তু এখন তা আপনারা মেনে নিচ্ছেন না, তাই আমরা এই বিষয় নিয়ে আগাতে চাই না। ভালো থাকবেন বলেই ফোনটা কেটে দিলেন। কাকুর মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। তখনই জাঙ্কুক ভাইয়া বলল, আব্বু, এত চিন্তা করার কি আছে? তোমরা কি দেখে ঘাট থেকে নামাতে চাইছো? কিসব বলছিস? মাথা ঠিক আছে তোর জাঙ্কুক? তে আমার মেয়ে, ওকে কোনোদিনও বোঝা মনে করিনি যে ঘাট থেকে নামাবো। আমার কথা হলো, এমন বাজে কথা কে ছড়ালো, আর কেনই বা ছড়ালো? আমিও তাই চিন্তা করছি, কে করলো কাজটা? তবে যেই করেছে ভালোই করেছে। আমার এখন বিয়ে করার কোনো শখ নাই, আর না এই পরিবার ছাড়ার কোনো শখ আছে। হঠাৎ জাঙ্কুক ভাইয়া বলল, হয়তো কেউ একজন চায় না যে তের বিয়ে হোক, হয়তো সে তেকে ভালোবাসে তাই এমন করেছে। তেকে ভালোবাসে সেটা তো আমাদের একবার বলতে পারতো, আমরা দেখতাম। কিন্তু এইসব বাজে কথা ছড়াবে কেন? হয়তো তার বলার এখনো সময় হয়নি। বাদ দাও আপু, যা হয় ভালোর জন্যই হয়। কথাটা বলেই জাঙ্কুক ভাইয়া রুমে চলে গেল। আমিও রুমে চলে আসলাম। খুব খুশি খুশি লাগছে, মনে হচ্ছে যে এই কাজটা করেছে তাকে কয়েকটা চুমু দিয়ে দিই। ইস, তার জন্যই আমি বেঁচে গেলাম। বিকেলে ছাদে গিয়ে দেখি জাঙ্কুক ভাইয়া দাঁড়িয়ে আছে। পরিবেশটা খুব সুন্দর, হালকা বাতাস, কালো মেঘ, খুব সুন্দর লাগছে। আমি আবার নিচে নেমে আসলাম, এসে দুটো কফি নিয়ে গেলাম উপরে। জাঙ্কুক ভাইয়ার সামনে কফির মগটা ধরলাম। ভাইয়া কোনো কথা না বলে কফির মগটা নিয়ে খেতে শুরু করলো। কি রে, আজ মনে হচ্ছে খুব খুশি তুই? আজ আমি খুব খুশি, কারণ আমাকে কেউ দেখতে আসেনি। কেন, বিয়ে করতে চাস না? কাউকে কি ভালোবাসিস? কথাটা শুনেই জাঙ্কুক ভাইয়ার দিকে তাকালাম, কারণ কোনোদিনও ভাইয়া আমার সাথে এইভাবে কথা বলেনি। কি হলো বল, কাউকে ভালোবাসিস? না ভাইয়া, কাউকে ভালোবাসি না। তাহলে বিয়ে করতে চাস না কেন? আসলে ভাইয়া আমি এই পরিবারটাকে ছাড়তে চাই না, আর ছেড়ে থাকতেও পারবো না। মা যখন মারা যায়, বাবাও ছেড়ে চলে গেল তখন। তারপর থেকে কাকু কাকিমা নিজের মেয়ের মতো নিজেদের বুকে আগলে রেখেছে। তাদের ছাড়া যে থাকতে পারবো না আমি। কথাগুলো বলতেই চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো। জাঙ্কুক ভাইয়া আমার দু বাহু ধরে তার দিকে ঘুরিয়ে চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, আর কান্না করতে হবে না, তোকে কোথাও যেতে হবে না। তুই সারা জীবন আমাদের বুকেই থাকবি, আমার বাবা মার রাজকন্যা হয়ে, আমার ছোট্ট ভাইটার বেস্ট ফ্রেন্ড হয়ে, আর আমার বকাঝোকার মানুষ হয়ে। বলে আর এক মিনিটও দাঁড়ালেন না, চলে গেলেন ছাদ থেকে। আমি তার কথার আগামাথা কিছুই বুঝতে পারলাম না। জাঙ্কুক ভাইয়ার ব্যবহার কিছুদিন হলো কেমন যেন পরিবর্তন লাগছে। সকালে নাস্তা করে কলেজ চলে আসলাম। আজ বরখা পরে এসেছি, এটা নিয়ে আমার ফ্রেন্ডরা অনেক হাসাহাসি করছে। ক্লাস করে বাড়িতে যাবার উদ্দেশ্যে বের হতে দেখি জাঙ্কুক ভাইয়া বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। আমি কাছে যেতেই বলল, বাইকে ওঠ। আমি আর কথা না বাড়িয়ে চুপচাপ বাইকে উঠলাম। একটু পরে দেখি ভাইয়া বাড়িতে না গিয়ে উল্টো পথে যাচ্ছে। ভাইয়া, এটা তো বাড়ির রাস্তা না, আমরা কোথায় যাচ্ছি? মা বাবা সকালে মামার বাড়িতে চলে গেছে, আর আমাকে বলেছে তোকে নিয়ে যেতে, আর তোকে কিছু মার্কেট করে দিতে। কাল জিমিনের বিয়ে তো, তাই জন্য। কথাটা শুনেই আমার মনটা খারাপ হয়ে গেল, কারণ ও বাড়ির মামা ছাড়া আমাকে কেউ দেখতে পারে না। এটা নিয়ে অনেক ঝামেলা হয়েছে এর আগে। জাঙ্কুক ভাইয়া হয়তো আমার মনের কথাটা বুঝতে পেরেছে, তাই বলল, এত চিন্তা করতে হবে না, ও বাড়ির কারো কথা কানে নিবি না, তাহলেই তো হলো। আর সব সময় আম্মুর সাথে থাকবি, ঠিক আছে? জাঙ্কুক ভাইয়া আমাকে অনেকগুলো ড্রেস কিনে দিয়েছে। তারপরে আমরা মামাদের বাড়িতে গেলাম, গিয়ে মামাকে সালাম দিলাম। মামার সাথে কথা বলার মাঝেই মামি চলে এসে বলল, জাঙ্কুক, এই ঝামেলাটা তোরা সব জায়গাতে নিয়ে আসিস কেন? কেন মামি, ও কি খুব জ্বালাচ্ছে তোমাকে? তাহলে বলো, আমি ওকে নিয়ে চলে যাই। মামি আর কিছু না বলে ওখান থেকে চলে গেল। জাঙ্কুক ভাইয়া আমাকে নিয়ে কাকিমার রুমে দিয়ে আসলো। তে মা, আজ জিমিনের গায়ে হলুদ, তাড়াতাড়ি রেডি হয়ে নে ওকে। ঠিক আছে কাকিমা, বলে ফ্রেশ হতে চলে গেলাম। সন্ধ্যায় জাঙ্কুক ভাইয়ার কিনে দেওয়া হলুদ গ্রাউন্ডটা পরলাম, হালকা সাজগোজ করলাম। এমন সময় কাকু রুমে আসলো। বাহ, আমার মেয়েকে তো এইটুকু সাজেই হুড়পড়ির মতো লাগছে। আমি কাকুকে জড়িয়ে ধরে বললাম, থ্যাংক ইউ কাকু। বাইরে এসে দেখি অনেক মানুষ,
মেয়েরা সকলে হলুদ শাড়ি পরেছে আর খুব সেজেছে, আর ছেলেরা কাঁচা হলুদ পাঞ্জাবি পরেছে। হঠাৎ জাঙ্কুক ভাইয়ার দিকে চোখ গেল। ভাইয়াকে দেখে মনে হচ্ছে কাঁচা হলুদ পাঞ্জাবিটা যেন শুধু ওর জন্যই, এত কিউট লাগছে ওকে। একটু পরে একে একে সকলেই জিমিন আবুকে হলুদ মাখিয়ে দিল। আমি হলুদ দিতে গেলেই জিমিন আপু আমার হাতটা ধরে বলল, আমি চারটার হাতের হলুদ নিই না। আবুর কথায় খুব লজ্জা পেলাম। কাকিমার দিকে তাকালাম। কাকিমা চোখের ইশারায় চলে আসতে বলল। আমিও চলে আসলাম। সব শেষে মামি জাঙ্কুক ভাইয়াকে বলল, কি রে জাঙ্কুক, ওখানে বসে আছিস কেন? এখানে আয় আর জিমিনকে হলুদ দে। আসলে মামি, আমি চারটার গায়ে হলুদ দিই না, বলেই চলে গেল। সকলেই তার চলে যাওয়ার দিকে চেয়ে আছে। আর কাকিমা কাকু মুচকি মুচকি হাসছে, হয়তো তারা খুশি হয়েছে। রাতে সকলে মেহেদি পড়ছে, আমিও সকলের সাথেই বসে আছি। তখনই একটা পিচ্চি মেয়ে এসে আমাকে বলল, আপু তুমি মেহেদি পড়বে না? আমি কিছু বলার আগেই মামি বলল, যার চাল নাই চুলো নাই তার আবার কিসের মেহেদি পড়া? হ্যাঁ, যা এখান থেকে। আমি কিছু না বলেই কাকিমার রুমে চলে আসলাম। কাকুর সাথে কিছুক্ষণ গল্প করে খাওয়া দাওয়া করে জিমিন আপুর রুমে গেলাম ঘুমাতে। কারণ এ বাড়িতে 5টা রুম, একটাতে কাকিমা কাকু, একটাতে মামা মামি, একটাতে বড়রা, আর জিমিন আপুর রুমে ছোটরা, আর বাকি একটা রুমে জাঙ্কুক ভাইয়া। জাঙ্কুক ভাইয়া ওর রুম কারোর সাথে শেয়ার করে না। জিমিন আপুর রুমে যেতেই আমাকে যা নয় তাই বলে বের করে দিল। রাতও অনেক হচ্ছে, তাই মন খারাপ করে ছাদে চলে আসলাম। কারণ সকলেই ঘুমিয়ে পড়েছে। ছাদে এক করে দাঁড়িয়ে ভাবছি, যার বাবা মা নেই তার হয়তো দুনিয়াতে কোনো দামই নেই। এই বাড়িতে থাকতে আমার একটুও ভালো লাগছে না, কিন্তু কিছু বলতেও তো পারবো না। হঠাৎ কেউ একজন পেছন থেকে আমাকে কোলে তুলে নিল। খুব ভয় পেয়ে তার দিকে তাকাতেই দেখলাম জাঙ্কুক ভাইয়া। আমি বুঝতে পারি না এই মানুষটা কি চাই। এই মরিচের গুঁড়ো তো এই পানি। আমাকে দোলনাতে বসিয়ে দিয়ে আমার পাশে বসে বললেন, কি হয়েছে, এখনো ঘুমাসনি কেন? আমি মাথা নিচু করে নিলাম, কারণ কি বলবো যে জিমিন আপু আমাকে রুমে ঢুকতে দেয়নি। বলতে হবে না, বুঝতে পারছি। এবার হাতটা দে। আমি হা করে তার দিকে তাকিয়ে আছি। আমার হাত দিয়ে উনি কি করবে? আমার ভাবনার মাঝেই ভাই আমার হাতটা নিয়ে মেহেদি পরানো শুরু করলো। মেহেদি পরানো দেখে আমার চোখ দুটো আপনা আপনি বড় হয়ে গেল। এত সুন্দর করে মেহেদি পরিয়ে দিল। তারপরে আমাকে কিছু বলতে না দিয়েই আমাকে কোলে তুলে নিয়ে হাঁটা শুরু করলো। একটু পরে জাঙ্কুক ভাইয়ার রুমে নিয়ে খাটে বসালেন, বসে বললেন, তুই ঘুমিয়ে পড়। আমি অবাক হয়ে মাথা নিচু করে বললাম, ভাইয়া আমি এখানে ঘুমালে তুমি কোথায় ঘুমাবে? আর তাছাড়া এখানে ঘুমালে লোকে খারাপ বলবে। আমার কথাটা মনে হয় ভাইয়ার পছন্দ হয়নি, তাই আমাকে একটু ধমক দিয়ে ঘুমাতে বললেন আর নিচে সোফায় শুয়ে পড়লেন। সকালে ঘুম থেকে উঠে দেখি ভাইয়া আমার আগেই উঠে পড়েছে। তাই আমি উঠে বাইরের পরিস্থিতি দেখে ধীরে ধীরে কাকিমার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। হালকা নাস্তা করে বাইরে গেলাম, যেখানে স্টেজ সাজানো হয়েছে। সকলেই কাজে ব্যস্ত। মামার একমাত্র মেয়ে, তাই কোনো কিছুতে কমতি রাখছে না। হঠাৎ কোথা থেকে একটা ছেলে এসে বলল, হাই আমি ইউনহু, জিমিনের খালাতো ভাই। হাই, আমি তে, জাঙ্কুক ভাইয়ার চাচাতো বোন। ও তো কেমন আছো? জি ভালো, আপনি? ভালো। ও হ্যাঁ, তোমাকে কাল খুব সুন্দর লাগছিল, আর এখন নরমাল ড্রেসেও খুব ভালো লাগছে তোমাকে, খুব সুন্দর লাগছে। ধন্যবাদ বলেই তাকে কিছু বলার সুযোগ না দিয়ে ওখান থেকে চলে আসলাম। কি রে মা, তোর কি হলো? কত করে বললাম সকলে পার্লারে গেল, তুইও যা। আমার কোনো কথা তুই একটা কানে নিবি না। উফ কাকিমা, এই দেখো আমি রেডি। আমার মেয়েটাকে খুব সুন্দর লাগছে। আমার মেয়েটা দেখি একাই 100 বলেই চলে গেল। আমিও চলে গেলাম কাকিমার পিছু পিছু। হঠাৎ জাঙ্কুক ভাইয়া আমার হাত ধরে টানতে টানতে রুমে নিয়ে আসলো। দরজা বন্ধ করে দিয়ে আমাকে খাটের উপর বসিয়ে আমার পাশে বসে। তারপর কোনো কথা না বলেই আমার মাথায় 2 হাত দিয়ে ধরে কাছে নিয়ে এসে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। হঠাৎ এমন হয় সবকিছু আমার কাছে বাসি তরকারির মতো লাগছিল, মানে এলোমেলো লাগছিল। একটু পরে আমাকে ছেড়ে দিয়ে খোপা করা চুলগুলো খুলে দিয়ে চলে গেল। আর যাওয়ার আগে বলে গেল, চুলগুলো খোলাই থাক আর ঠোঁটে লিপস্টিক মুছে ফেল, নলে এখন যেটা হলো সেটা বারবার হবে। আমি এখনো সেইভাবেই বসে আছি। ভাইয়া কেন আমার সাথে এমন করে? কখনো মেঘ তো কখনো বৃষ্টি, আবার কখনো 7 রঙের তো কখনো কালো রং। একটু পরে বাইরে চলে গেলাম।
বরযাত্রী চলে এসেছে, বাড়িতে অনেক মানুষ। খাওয়া দাওয়া শেষ করে এবার বিয়ে পড়ানো শুরু করলো। খুব মজার ব্যাপার হলো, জিমিন আপু খুব হাসি খুশি ভাবেই কবুল বলে দিয়েছে। আমি এক কোণে দাঁড়িয়ে আছি, হঠাৎ কোথা থেকে একটা ছেলে এসে আমার কোমরে হাত রেখে আমাকে বলল, ইউ আর লুকিং সো হট বেবি। আমি কোনো কিছু না ভেবেই ঘুরে উঠে লোকটার গালে সজোরে একটা থাপ্পড় মেরে দিলাম। স্টেজের সব মানুষ এখন আমাদের দিকে তাকিয়ে ভাবছে কি হয়েছে। কোথা থেকে জাঙ্কুক ভাইয়া দৌড়ে এসে বলল, কি হয়েছে রেতে? আমি জাঙ্কুক ভাইয়াকে দেখেই তাকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। কাকু কাকিমাও এসে জিজ্ঞাসা করলো কি হয়েছে। আমি কাকিমাকে জড়িয়ে ধরে সব বললাম। সাথে সাথে জাঙ্কুক ভাইয়া লোকটাকে মারতে শুরু করলো। তখন মামু মামি সকলে এসে জাঙ্কুক ভাইয়াকে থামালো। মামি জিমিন আপু সকলেই আমার দোষ দিচ্ছে। জিমিন আপু বলল, বিড়ালের সামনে মাছ রাখলে তো সে নজর দেবেই জাঙ্কুক। মামি বলল, আমার চরিত্রে নাকি দোষ আছে। তখনই জাঙ্কুক ভাইয়া চিৎকার করে বলল, অনেক বলে ফেলেছো মামি, আর বলো না, নইলে আমিও ভুলে যাব তুমি আমার মামি হও। আর হ্যাঁ জিমিন, তোকে বলছি, নিজেকে বিড়াল মনে করিস ঠিক আছে, নিজের মতো আর কাউকে মনে করিস না। আম্মু, আমি ডেকে নিয়ে বাড়িতে চলে গেলাম, তোমরা আসো বলেই আমাকে নিয়ে চলে আসলো। বাড়িতে এসে আমি নিজের রুমে চলে এসে কান্না করছিলাম। বাইরে বৃষ্টি হচ্ছিল। কাকু ফোন দিয়ে বলেছে আজ আসতে পারবে না। খুব ক্লান্ত লাগছে, তাই গোসল করে রান্না করতে গেলাম। কি রান্না করিস? পেছনে ঘুরে দেখি জাঙ্কুক ভাইয়া। ছোট মাছ, আলু ভাজি আর ভাত। ও, এখনো মন খারাপ করে আছিস? দেখ, যে যেমন সে তো অন্যদেরকেও তেমনই ভাবে। এসব নিয়ে আর চিন্তা করিস না। আমাকে এক কাপ কফি করে দিবি? ভাইয়াকে কফি বানিয়ে দিয়ে আমি রান্নায় মন দিলাম। ভাইয়াও আমার পাশে দাঁড়িয়েছিল, কারণ ভাইয়া জানে আমি বিদ্যুৎ চমকালে ভয় পাই। আর বেশিরভাগ সময় বৃষ্টি হলে কাকু ভাইয়ার কাছে থাকে আর আমি কাকিমার কাছে, কাকিমার বুকের মাঝে থাকি। রান্না শেষ হতেই 8:30 বেজে গেল। তারপর দুজনে খাওয়া দাওয়া করে আমি রুমে চলে আসলাম। ভাইয়াও আমার পিছু পিছু এসে বলল, বই নিয়ে আমার রুমে আয়, আমার রুমে বসে পড়বি। আমি আর কথা না বাড়িয়ে ভাইয়ার রুমে চলে গেলাম। 11টার দিকে ভাইয়াকে বললাম রুমে যাওয়ার কথা। ভাইয়া বলল, এখানে খাটে শুয়ে পড়। আর তুমি? এই ঘরে তো ছোট সোফা শুতে পারবো না, আমি এখানে বসে ঘুমাবো, তুই ঘুমা। আমি তো একা ঘুমাতে পারবো না বৃষ্টির জন্য, তাই বাধ্য হয়ে ভাইয়াকে বললাম, ভাইয়া তোমার খাটটা অনেক বড়, আমি এই পাশে শুয়ে পড়ছি, তুমি ওই পাশে শুয়ে পড়ো। ভাইয়া যেন এই কথাই অপেক্ষায় ছিল। আমার বলতে যতটা না দেরি হচ্ছে, ভাইয়ার খাটে এসে শুয়ে পড়তেও এত সময় লাগেনি। রাতে খুব জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, খুব ভয় করছে। কাকিমাকে খুব মিস করছি। এখন কাকিমা থাকলে আমি তার বুকের মাঝে চলে যেতাম। হঠাৎ জাঙ্কুক ভাই আমাকে টেনে ওর বুকের সাথে মিশিয়ে নিল। আমি কিছু বলতে পারছিলাম না, বরফের মতো চুপচাপ আছি। নিঃশ্বাসটাও যেন নিতে ভুলে গেছি। কি রে, নিঃশ্বাসটা ফেল, নইলে তোর মৃত্যুর জন্য আব্বু আম্মু আমাকে জেলে পাঠাবে। ভাইয়ার কথায় খুব লজ্জা পেলাম। চুপচাপ ওর বুকে থেকে সরে আসতে চাইলেও আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, বিশ্বাস রাখতে পারিস, খারাপ কিছু করব না। আমি জানি তুই ভয় পাচ্ছিস, আর আমি জানি তুই ভয় পেলে আম্মুর বুকের মাঝে শুয়ে থাকিস। এখন তো আম্মু নেই, তাই না হয় আমার বুকেই শুয়ে থাক। আমি আর কোনো কথা বললাম না, চুপচাপ শুয়ে আছি। হঠাৎ ভাইয়া বলল, জানিস তে, তোর পাশে আমি কাউকে দেখতে পারি না। তুই যখন কোনো ছেলের সাথে হাসতে হাসতে কথা বলিস, তখন আমার নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। তোর মনে আছে ক্লাস 8-এ একটা ছেলে তোকে চিঠি দিয়েছিল? ওই ছেলে যখন তোর সাথে মিশতো, কথা বলতো, তখন আমার খুব কষ্ট হতো। তাই নিজের কষ্টটা দূর করতে কিছুদিন বন্ধুর বাড়িতে চলে গিয়েছিলাম। কিন্তু 2 দিন থাকার পরে বুঝতে পারি তোকে ছাড়া আমি থাকতে পারবো না। তোকে না দেখেও আমি থাকতে পারবো না। তাই পরের দিন বাড়িতে এসে ওই ছেলেটাকে আগে এলাকা থেকে তাড়াই। তারপর থেকে তোর কাছে কাউকে আসতে দিইনি। জানিস, তোর অনেকগুলো বিয়ে এসেছিল আমার কাছে, আমি তাদের বাড়ি পর্যন্ত আসতে দিইনি। এইগুলোকে তুই কি বলবি আমি জানি না, তবে আমি বলবো আমি তোকে ছাড়া থাকতে পারবো না। সারা জীবন তোকে আমার পাশে চাই। দেখ, ভালোবাসার কথা কিভাবে বলতে হয় আমি জানি না, কিন্তু আজ এত কিছু হয়ে গেছে যে আমার মনে হচ্ছে তোকে এইসব না বললে আমি তোকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলবো। এতক্ষণ আমি ভাইয়ার কথাগুলো মন দিয়ে শুনছিলাম। হঠাৎ ভাইয়াকে বললাম, তার মানে সেদিন কাকুর বন্ধুর বাসায় গিয়ে তুমি বলেছো আমি তোমার বউ? হ্যাঁ অবশ্যই, কি করবো বল। আব্বু যেমন করছিল
যেন সেদিনই তোর বিয়ে দিয়ে দেয়। আমি আর কিছুই বলতে পারছিলাম না, কেমন একটা লাগছিল। তাই ভাইয়ার বুক থেকে সরে আসতে চাইলাম। তখন ভাইয়ারা শক্ত করে জড়িয়ে ধরে বলল, দেখতে আমি তোকে জোর করবো না আমাকে ভালোবাসতে, কিন্তু আমি তোকে অন্য কারোর হতেও দেব না। আর আমার বুক থেকে সরে যাওয়ার চেষ্টাও করিস না, খুব খারাপ হবে বলে দিলাম। আমিও আর কিছুই বললাম না। মনে মনে ভাবছি আমার বান্ধবীরাও প্রেম করে, ওদের কাছে শুনেছি ওদের বয়ফ্রেন্ড ওদের গোলাপ দিয়ে প্রপোজ করেছে। আর ভাইয়া এটা কি করলো, প্রপোজ করলো নাকি ওর কাছে থাকার জন্য থ্রেট দিল, এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি জাঙ্কুক ভাইয়া নেই, তাই উঠে আমার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। রান্নাঘরে গিয়ে দেখি জাঙ্কুক ভাইয়া রান্না করছে। আমাকে দেখেই বলল, ঘুম ভাঙলো তাহলে তোর? আচ্ছা, এত ঘুমাস কি করে বলতো? সারা রাত নাক ডেকে ঘুমালি, আমাকে ঘুমাতে দিলি না। আমি কিছুই বললাম না। রাতের কথাটা মনে পড়ে লজ্জা লাগছিল। তার মানে ভাই আমাকে ভালোবাসে? আচ্ছা, ভাইয়া তো আমাকে ভালোবাসে, আমি কি ভাইয়াকে ভালোবাসতে পারবো? কি রে, কি এত ভাবছিস? চল নাস্তা করি, তারপর তোকে কলেজে দিয়ে আমি অফিসে যাব। কিছুদিন পরেই তো তোর পরীক্ষা, এখন থেকে পড়াশোনাটা ঠিকভাবে কর, না হলে তো আমার বাচ্চাগুলো শিক্ষিত মা পাবে না, আর তুইও শিক্ষিত শিশু পাবি না। ভাইয়ার এমন কথাই আমার মাটির নিচে চলে যেতে ইচ্ছা করছে। কলেজে বসে আছি, ক্লাস করতে ইচ্ছা করছে না, ক্লাসে মনটা বসাতেই পারছি না। কলেজ শেষে রাস্তা দিয়ে হাঁটছি, উদ্দেশ্য বাড়িতে যাব। হাঁটতে হাঁটতে কখন যে রাস্তার মাঝে চলে এসেছি বুঝতেই পারিনি। হঠাৎ কেউ একজন আমাকে ধাক্কা দিয়ে দূরে ফেলে দিল। কপালে একটু কেটে গেছে। কপালে হাত দিয়ে রাস্তার দিকে তাকাতেই দেখলাম অনেক লোকের ভিড়। ভিড় ঠেলে ওখানে গিয়ে দেখি জাঙ্কুক ভাইয়া রাস্তায় পড়ে আছে, মাথা দিয়ে রক্ত পড়ছে। জাঙ্কুক ভাইয়া! আর কিছুই বলতে পারলাম না, মাথা ঘুরে পড়ে গেলাম। চোখ মেলে তাকিয়ে দেখি আমি হসপিটালের বেডে শুয়ে আছি। পাশে তাকাতে দেখলাম জাঙ্কুক ভাইয়া শুয়ে আছে। ভাইয়ার মাথায় হাত দিতে চোখ খুলে আমার দিকে তাকালো, মুচকি একটা হাসি দিয়ে বলল, কি রে, হাত পা ভাঙলো আমার, আর পুরো একদিন বেডে ঘুমালি তুই? ভাইয়ার কথায় খুব অবাক হলাম। পুরো একদিন আমি বেহুশ ছিলাম। ভাইয়াকে কিছু বলতে যাব, তার আগেই কাকিমা রুমে এসে বলল, কি রে, তোর সেন্স ফিরলো তাহলে? দুজনে তো আমাকে পাগল করে ছাড়বি। তারপর কাকিমার কাছে জানতে পারলাম রাস্তা দিয়ে হাঁটার সময় পেছন থেকে একটা গাড়ি এসে আমাকে ধাক্কা দিচ্ছিল। তখনই জাঙ্কুক ভাইয়া এসে আমাকে সরিয়ে দেয় আর গাড়িটার সাথে বাড়ি খেয়ে রাস্তায় পড়ে যায়। কথাটা শুনে খুব খারাপ লাগছিল, আমার জন্য ভাইয়ার আজ এই অবস্থা। কাকিমা আমাদের দুজনকে খাইয়ে দিয়ে চলে গেল, আর যাওয়ার আগে বলে গেল একটু পরে ভাইয়াকে বাড়িতে নিয়ে যাওয়া হবে। আমি ভাইয়ার পাশে বসে আছি। সরি ভাইয়া, আমার জন্য তোমার এই অবস্থা। ইটস ওকে, কিন্তু তুই কি এমন ভাবছিলি যে রাস্তায় আমি তোকে এতবার ডাকছিলাম তুই শুনলি না? আর একটু হলেই তো গাড়িটা তোকে পিষে রেখে যেত। কি এত ভাবছিলি? আর কি ভাববো, তোমার কথা ভাবছিলাম। এই রে, কি বলে ফেললাম। জাঙ্কুক ভাইয়া দেখি মুচকি মুচকি হাসছে। আমি চলে আসতে চাইলাম, আর আমার হাত ধরে তার কাছে বসিয়ে দিয়ে আমার কোলে মাথা রেখে বলল, কিছুদিন পরে পরীক্ষা, এখন আমাকে নিয়ে ভাবতে হবে না। নিজের পরীক্ষাটা নিয়ে ভাব, বুঝলি? আমাকে নিয়ে ভাবার জন্য সারা জীবন পাবি। আমি কিছু বললাম না। হঠাৎ উনি আমার কোমর জড়িয়ে ধরে বলল, একটু চুল টেনে দে তো। আমার হাতটা আনমনেই ভাইয়ার মাথায় চলে গেছে, তাই চুল টানতে শুরু করলাম। এমন সময় রুমে কাকিমা ঢুকে পড়লো। আমি লজ্জায় সরে আসতে চাইলে ভাইয়া আমার কোমরটা আরো জোরে করে ধরে বলল, এত নড়াচড়া করিস কেন? কাকিমার দিকে তাকিয়ে বলল, আম্মু কিছু বলবে? কাকিমা মুচকি হেসে বলল, বলবো তো, এত রোম্যান্স পরে করিস, এখন বাড়িতে চল। কাকিমার কথায় খুব অবাক হলাম। কাকিমা এসব কি বলছে? তার মানে জাঙ্কুক ভাই আমাকে ভালোবাসে, এটা কাকিমা জানে? আমার ভাবনার মাঝেই কাকিমা বলল, আমি তোর কাকুর সাথে চলে যাচ্ছি, তুই আর জাঙ্কুক রেডি হয়ে চলে আয়, বলেই চলে গেল। আমি জাঙ্কুক ভাইয়ার দিকে তাকিয়ে আছি। ভাইয়া হয়তো আমার মনের কথা বুঝতে পেরেছে, তাই সে বলতে শুরু করলো, এত ভাবতে হবে না, তুই তো জানিস আমার জীবনে যাই হোক সবকিছু আমি আম্মুকে বলি। এটাও বলেছি, আম্মু আগে থেকেই জানে আমি তোকে ভালোবাসি, আর আজ আব্বুও জানে, আম্মু বলেছে। তবে হ্যাঁ, কেউ তোকে জোর করবে না আমাকে বিয়ে করার জন্য, আর আমি জানি জোর করতেও হবে না। তুই নিজেই আমাকে বিয়ে করতে চাইবি আর ভালোবাসবি। আমার মতো সুন্দর একটা ছেলেকে ভালো না বেশে পারা যায় বল? আমি কিছুই বলতে পারছি না, কি ভাব বলবো। তারপর বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পরে তো আর একটা অত্যাচার শুরু হলো।
ভাইয়া কাকু কাকিমাকে বলে দিয়েছে সে যতদিন না সুস্থ হবে ততদিন তার কাছে আমাকে থাকতে হবে, তার সব সেবা আমাকেই করতে হবে। কারণ জানতে চাইলে বলেছে আমার জন্যই তার এই অবস্থা। তাই জন্য কাকিমা অনেকবার মানা করেছে, কারণ আমরা দুজনই বড় হয়েছি, বিয়ে ছাড়া এক ঘরে কিভাবে থাকবো। কিন্তু সে বলল ওকে থাকতে হবে না, তবে একটা শর্ত আছে। তার কথা শুনে আমি কাকিমা কাকু প্রশ্নসূচক মুখ নিয়ে তার দিকেই তাকিয়ে আছি। আমার শর্ত হলো যতদিন না তে আমাকে ভালোবেসে বিয়ে করবে ততদিন আব্বু আম্মুর কাছে থাকতে পারবে না। আব্বু শোবে আমার সাথে, তোমরা রাজি থাকলে এক চাপো নইলে দুই চাপো। এমন কথা শুনে আমি আর নিজের হাসি দমিয়ে রাখতে পারলাম না, খিলখিল করে হেসে উঠেছি। একটু পরে হাসি থামিয়ে আশেপাশে তাকিয়ে দেখি কাকিমা আর কাকু আমার দিকে অসহায় ভাবে তাকিয়ে আছে। তাদের মুখটা টমেটোর মতো হয়ে গেছে, সেটা দেখে আমি আবারও হেসে উঠলাম। বাপরে, বাপের সাথে কি কেউ এমন করে বল? এমন করিস না। ওকে বাবা, করব না। দেখে বলো আমাকে ভালোবেসে বিয়ে করতে। আমাকে বিয়ে করলেই আমি তোমাদের ঘর ফুল দিয়ে সাজিয়ে দেব, কথা দিলাম। এবার যেন কাকু একটু লজ্জা পেল আর আমি হাসতে হাসতে রুমে চলে আসলাম। দুদিন হয়ে গেল কাকু চাঙ্কুক ভাইয়ার সাথে থাকে আর আমি কাকিমার সাথে। কাকু না পারছে আমাকে কিছু বলতে, না পারছে কাকিমার কাছে আসতে। কলেজ শেষ করে বাড়িতে আসছিলাম, চাঙ্কুক ভাইয়া কোথা থেকে এসে আমাকে টেনে গাড়িতে বসিয়ে সিট বেল্ট লাগিয়ে দিয়ে গাড়ি চালাতে শুরু করলো। ভাইয়া আমরা কোথায় যাচ্ছি? ভাইয়া আমি তোমাকে কিছু বলেছি, আমরা কোথায় যাচ্ছি? বলবো যদি তুই আমার কথা রাখিস। কি কথা? আজ থেকে আর আমাকে ভাইয়া ভাইয়া করবি না, আমার নাম ধরে ডাকবি। কি? তোমার মাথা ঠিক আছে? তুমি আমার থেকে এত বড় আর আমি কিনা তোমাকে নাম ধরে ডাকবো? আচ্ছা তে, আমার জন্য কি তোর মনে একটুও জায়গা নেই? হঠাৎ ভাইয়ার এমন প্রশ্নে আমি চুপ করে গেলাম। কি বলবো জানি না, তবে এই কয়দিনে এটা বুঝে গেছি চাঙ্কুক ভাইয়ার কাছে কাছে থাকতে আমারও ভালো লাগে। তার আমার প্রতি ভালোবাসাটা আমার জন্য ভালো লাগা হয়ে দাঁড়িয়েছে। তবে এই ভালো লাগাটা ভালোবাসায় পরিপূর্ণ হবে কিনা জানি না। গাড়িটা এসে একটা পার্কে থামলো, আমাকে নামতে বলে চাঙ্কুক ভাইয়াও গাড়ি থেকে নেমে গেল। আমি আর ভাইয়া নদীর কিনারায় পাশাপাশি বসে আছি। হঠাৎ কোথা থেকে একটা মেয়ে এসে বলল, হাই চাঙ্কুক। আমি আর ভাইয়া পেছন দিকে তাকালাম। ভাইয়া মেয়েটিকে দেখে বলল, হাই আয়ু, এসো বসো। তো চাঙ্কুক কেমন আছো? এই তো ভালো, তুমি? ভালো। তো চাঙ্কুক এই পিচ্চি মেয়েটাকে? ও হলো আমার চাচাতো বোন তে, আর তে ও হলো আয়ু, আম্মুর বান্ধবীর মেয়ে। আম্মু আয়ুর সাথে আমার বিয়ে ঠিক করেছে সামনের মাসের 15 তারিখে। ভাইয়া এমন কথা বলবে আমি কল্পনাতেও ভাবিনি। কখন যে চোখ থেকে পানি গড়িয়ে গালে পড়েছে বুঝতেই পারিনি। কি রে, তোর আবার কি হলো? কান্না করছিস কেন? কই কিছু না ভাইয়া, ওই ওই তো চোখে মনে হয় কিছু একটা পড়েছে বলেই চোখের পানি মুছে নিলাম। মুখে একটু হাসি রেখা টেনে বললাম, আচ্ছা ভাইয়া তোমরা কথা বলো, আমি বাড়িতে চলে যাই। ওদের আর কিছু বলার সুযোগ না দিয়েই চলে আসলাম। বাড়িতে এসে রুমের দরজা বন্ধ করে দিয়ে অনেক কাঁদলাম। কেন এমন মন খারাপ লাগছে আমি কিছুই বুঝতে পারছি না। আমি তো ভাইয়াকে ভালোবাসি না, তাহলে ভাইয়ার বিয়ের কথা শুনে আমার এত খারাপ লাগছে কেন? এভাবেই দিন কাটছিল। কাল থেকে আমার পরীক্ষা শুরু। কাকিমা ভাইয়াকে বলল আমাকে কলেজে দিয়ে আসতে। ভাইয়া সটা না বলে দিল, বলল এখন নাকি আয়ুর সাথে দেখা করতে যাবে, তাই আমার সাথে যেতে পারবে না। অথচ কাল সারা রাত আমাকে পড়িয়েছে। ভাইয়া আমাকে না নিয়ে চলে গেল। কাকু আমাকে কলেজে পৌঁছে দিল। এভাবেই আমার পরীক্ষাগুলো শেষ হয়ে গেল। প্রতি রাত ভাইয়া আমার সামনে বসে থাকতো, আমার পড়া দেখতো, আর সকাল হলেই উধাও হয়ে যেত। পরশু ভাইয়ার বিয়ে। আজ সকলে মিলে মার্কেট করতে এসেছি। আয়ু আপু এসেছে। ভাইয়া আর আপু খুব হাসাহাসি করছে, কেনাকাটা করছে। ওদের দেখে যেন আমার কষ্ট দ্বিগুণ বেড়ে গেল। কাকিমা আমাকে বলল জামা নিতে, কিন্তু আমার কিছুই ভালো লাগছে না, তাই কিছুই কিনিনি। আজ ভাইয়ার গায়ে হলুদ। কাকিমা আমাকেও জোর করে হলুদ শাড়ি পরিয়ে দিয়েছে। সকলে ভাইয়াকে হলুদ দিয়ে দিল। নিজেকে আর সামলাতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। আজ বারবার মনে হচ্ছে ভালোবাসা পেয়েও হারিয়ে গেলাম। কান্না করতে করতে রুমে চলে আসলাম। রাতে আর ঘর থেকে বের হইনি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হতে গিয়ে আয়নাতে দেখতে পেলাম আমার গায়ে হলুদ লাগানো আর কোমরে এক সাইডে মেহেদি দিয়ে লেখা আই লাভ ইউ। এমনটা কে করতে পারে ভাবতে ভাবতে ফ্রেশ হয়ে বাইরে চলে এলাম। সকলেই বিয়ের কাজে ব্যস্ত। আজ ওদের মনে কত আনন্দ আর আমার মনে 10 বালতি বেদনা। চাঙ্কুক ভাইয়াও কত খুশি, কিন্তু একদিন ভাইয়া নিজেই বলেছিল
আমাকে বিয়ে করবে, আর যখন আমি তাকে ভালোবাসবো তখন আমাকে বিয়ে করবে। অথচ আজ আমি আমার সবটা দিয়ে তাকে ভালোবাসতে চাইছি, আর আজ উনি আমার মনটাকে ভেঙে দিয়ে স্বার্থপরের মতো আয়ু আপুকে বিয়ে করে নিচ্ছে। আমি আর কিছুই ভাবতে পারছিলাম না। সকলের মাঝেই কাকিমাকে জড়িয়ে ধরে জোরে জোরে কান্না করছিলাম। সকলেই বলা বলি করছিল আমার কি হয়েছে। জাঙ্কুক ভাইয়াও আমার কাছে এসে বলল, কি রে, কি হয়েছে তোর, এমন করে কান্না করছিস কেন? আমি আর ওখানে 1 মিনিটও দাঁড়ালাম না, দৌড়ে নিজের রুমে চলে আসলাম। জাঙ্কুক ভাইয়া কাকিমা অনেকবার ডেকেছে, একটু পরেই জাঙ্কুক ভাইয়ার বিয়ে। আমি এখনো ঘরে বসে আছি। নিজেকে আজ আর নিজের কাছে ভালো লাগছে না। নিজের কাছে নিজেকে আজ বোঝা মনে হচ্ছে। কিছু না ভেবেই একটা চিঠি লিখতে বসলাম। লেখার শেষে বিষের বোতলটা হাতে নিয়ে বসে আছি। একটু পরেই বোতলের সবটুকু বিষ খেয়ে ফেললাম। খুব কষ্ট হচ্ছে, আমার চোখ দুটো ঝাপসা হয়ে যাচ্ছে। বাইরে থেকে অনেকবার ডাকাডাকি করে যখন আমার কোনো সাড়া পাইনি, তখন জাঙ্কুক ভাইয়া দরজাটা ভেঙে ফেললো। জাঙ্কুক ভাইয়া দৌড়ে আমার কাছে এসে আমার নাম ধরে বারবার ডাকছে। কিছু বলার শক্তিটুকু আমার নেই আজ। চোখ দুটো ধীরে ধীরে বন্ধ হয়ে আসলো। তারপর কি হয়েছে আর বলতে পারবো না। চোখ খুলে নিজেকে জাঙ্কুক ভাইয়ার বুকে আবিষ্কার করলাম। ঘুমিয়ে আছে জাঙ্কুক ভাইয়া। কিছু সময় তার বুকে থেকে বোঝার চেষ্টা করলাম কি হয়েছে আর কোথায় আমি। একটু নড়ে চড়ে উঠতেই ভাইয়া ধর পড়িয়ে উঠলো। আমাকে দেখে জড়িয়ে ধরে বসে আছে, আর চোখ দিয়ে শুধু পানি পড়ছে, কিছু বলতেও পারছে না। একটু পরেই রুমে কাকিমা কাকু আসলো। আমাকে এমন দেখে যেন তারা তাদের প্রাণ ফিরে পেয়েছে। জাঙ্কুক ভাইয়া একপাশে মাথা নিচু করে বসে আছে, আর ডাক্তার আমাকে চেক আপ করছে। একটু পরে ডাক্তার বলল, আর কোনো চিন্তা নেই, আপনাদের মেয়ে এখন সুস্থ, ওকে আপনারা বাড়ি নিয়ে যেতে পারেন, বলেই চলে গেল। কাকু কাকিমা আমার পাশে বসে আছে। জাঙ্কুক ভাইয়া আমার বেডের এক সাইডে চুপ করে বসে আছে। হঠাৎ কাকু আমার হাতটা ধরে বলতে শুরু করলো, আমাকে ক্ষমা করে দে মা। আমি কাকুর হাত দুটো ধরে বললাম, এসব কি বলছো কাকু, তুমি কেন ক্ষমা চাচ্ছ? আসলে মা, আই হলো তোর কাকিমার বান্ধবী মেয়ে। কালোর বিয়ে ছিল, তবে সেটা জাঙ্কুকের সাথে না, আমাদের অফিসের এক ছেলের সাথে। ওদের বিয়ের কথা শুনেই আমি ওদের বলি বিয়েটা যেন আমাদের বাড়ি থেকে হয়, আর সকলকে তোর সাথে অভিনয় করতে বলেছিলাম, যেন তুই তোর মনের কথাটা নিজেই বুঝতে পারিস। আর আমার কথা মতো জাঙ্কুক তোকে বলে জাঙ্কুকের সাথে আয়ুর বিয়ে। তবে বিশ্বাস কর মা, তুই এমন কিছু করবি আমি কখনো ভাবিনি। আমি তোদের এক করতে গিয়ে তোদের জীবনটা শেষ করে দিতে গিয়েছিলাম। আমাকে মাফ করে দে। আমি কি বলবো কিছুই বুঝতে পারছিলাম না। হঠাৎ কাকিমা বলল, কাল থেকে আজ পর্যন্ত জাঙ্কুকই বেডে শুয়েছিল তোর পাশে। তোর কাছ থেকে আমার ছেলেটাকে কেউ সরাতে পারেনি। এই দুদিনে এক ফোঁটা পানিও খায়নি সে। আমাদের কারোর সাথে কথাও বলছে না। তুই প্লিজ ওকে একটু বুঝিয়ে শুনিয়ে খাওয়া না। এই যে খাবারটা আমার পাশে রেখে কাকু কাকিমা চলে গেল। আর জাঙ্কুক ভাইয়া এখনো আগের মতো দাঁড়িয়ে রয়েছে। হঠাৎ আমার কাছে একটা চেয়ার টেনে নিয়ে বসে পকেট থেকে একটা কাগজ বের করে পড়তে শুরু করলো। প্রিয় জাঙ্কুক ভাইয়া, যখন তুমি আমার মনের কথাগুলো জানতে পারবে, তখন হয়তো আমি আর এই দুনিয়াতে থাকবো না। জানো ভাইয়া, তোমাকে না পিয়াপুর সাথে খুব মানিয়েছে, কিন্তু বিশ্বাস করো, তোমাদের একসাথে দেখি আমি যে নিজেকে ঠিক রাখতে পারছি না। খুব কষ্ট হচ্ছে, আমার নিঃশ্বাসটাও নিতে পারছি না আমি। শপিং মলে যখন তুমি আয়ু আপুকে জড়িয়ে ধরলে, তখন যেন আমার পুরো পৃথিবীটাই অন্ধকার হয়ে গিয়েছিল। আচ্ছা ভাইয়া, তুমি তো বলেছিলে তুমি আমাকেই বিয়ে করবে, আর তখনই বিয়ে করবে যখন আমি তোমাকে ভালোবাসবো। তবে কেন আজ আয়ু আপুকে বিয়ে করছো? তবে কি তোমার বলা কথাগুলো মিথ্যা ছিল? আচ্ছা ভাইয়া, আমার যে খুব কষ্ট হচ্ছে, তুমি কি বুঝতে পারছো না এই কষ্টটাকে তুমি কি নাম দেবে? আমি তা জানি না, তবে আমি তোমাকে বড্ড ভালোবেসে ফেলেছি। তাই আমি বেঁচে থাকতে তোমাকে অন্য কারোর পাশে দেখতে পারবো না। প্রথম এবং শেষবার তোমাকে বলে যাচ্ছি ভাইয়া, আই লাভ ইউ, আই রিয়েলি লাভ ইউ। ভালো থেকো। এটাই তোমার না পাওয়া ভালোবাসা। চিঠিটা আমার লেখা। আমি ভাইয়ার দিকে তাকাতে পারছি না, খুব ভয় করছে। ভাইয়া চিঠিটা পড়ে আমার দিকে তাকালো। আমি সাথে সাথে মাথা নামিয়ে নিলাম। ভাইয়া আমাকে কিছু বলার আগেই আমি ভাইয়াকে অসহায়ভাবে বললাম, ভাইয়া আমার না খুব খিদা লাগছে। ভাইয়া আর কিছু না বলে প্লেটে খাবার নিয়ে নিজ হাতে আমাকে খাওয়াতে শুরু করলো। আমি কিছু না ভেবেই প্লেটটা হাতে নিয়ে এক লোকমা খাবার ভাইয়ার মুখের কাছে ধরলাম। ভাইয়া কোনো কথা না বলে খেয়ে নিল। খাওয়া শেষ করে ভাইয়া বলল, এই শাস্তি তুই পাবি, নিজের ক্ষতি করার চেষ্টা করার শাস্তি তুই পাবি, আর এই চিঠির শাস্তিও তুই পাবি, বলেই চলে গেল। আর
আমি ভয়ে চুপসে গেলাম। একটু পরে কাকিমা এসে আমাকে চেঞ্জ করে দিয়ে গেল। একটু পরে ভাইয়া রুমে এসে কোনো কথা না বলেই আমাকে কোলে নিয়ে হাঁটা শুরু করলো। হসপিটালের অনেকেই আমাদের দেখছে, খুব লজ্জা লাগছে। আর ভাইয়ার যেন কোনো দিকেই খেয়াল নেই, আমাকে কোলে নিয়ে গাড়িতে বসিয়ে দিল। বাড়িতে এসে আমাকে আমার রুমে যেতে না দিয়ে ভাইয়ার রুমে নিয়ে গেল। আর কাকিমাকে ডেকে বলল বিকেলে যেন কাজী বাড়িতে চলে আসে, না আসলে কি করব তুমি তো জানোই আশা করি। বিকেলে শুয়ে আছি, কোথা থেকে আমার বান্ধবী জেনি এসে কিছু না বলেই আমার হাতে একটা নীল রঙের শাড়ি ধরিয়ে দিয়ে বলল, এটা পরে 5 মিনিটের মধ্যে নিচে চলে আয়, নলে চাকুক ভাইয়া তোর কপালে শনি রেখে আনবে। বলেই চলে গেল। কিছুই বুঝতে পারলাম না। একটু পরে শাড়িটা পরে নিচে চলে গেলাম। নিচে গিয়ে আমাদের কিছু কাজিনদের দেখতে পেলাম। বুঝতে পারছি না কি হচ্ছে। কাকিমা আমাকে টেনে চাকুক ভাইয়ার পাশে বসিয়ে দিল। একটু পরে কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করে দিল। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। কি হচ্ছে আমার সাথে? আজ সুস্থ হয়ে বাড়িতে ফিরলাম আর আজই বিয়ে। কখন থেকে কাজী সাহেব বলে যাচ্ছে বলো মা কবুল। আমি কিছুই বুঝতে পারছিলাম না। হঠাৎ একটা শীতল হাত সকলের চোখের আড়ালে আমার শাড়ির নিচ দিয়ে আমার পেটটা চাপিয়ে ধরলো। ভয়ে আপনা আপনি মুখ দিয়ে কবুল বের হয়ে গেল। কবুল বলে চাকুক ভাইয়ার দিকে তাকালাম। ভাইয়া মুচকি মুচকি হাসছে, কারণ হাতটা চাকুক ভাইয়ারই ছিল। আমাদের বিয়েটা হয়ে গেল। এভাবে বিয়ে হবে কখনো ভাবিনি। রাতের মধ্যে সকল কাজিনরা খাওয়া দাওয়া শেষ করে চলে গেল আর আমি চুপ করে বসে আছি। বাড়িতে আসার পর থেকে চাকুক ভাইয়া আমার সাথে একটাও কথা বলেনি। রাতে আয়ু আমাকে বউ সাজিয়ে চাকুক ভাইয়ার রুমে বসিয়ে দিয়ে গেল। আমি বসে বসে চিন্তা করছি কোথা থেকে কি হয়ে গেল। নিজের বিয়ে আর নিজেই জানি না। হঠাৎ দরজা খোলার শব্দে দরজার দিকে তাকালাম। চাকুক ভাইয়া দরজা বন্ধ করে ভেতরে এলো। আমি উঠে তার পা ধরে সালাম দিলাম। যতই হোক এটা তো নিয়ম। চাকুক ভাইয়া আমার বাহু ধরে দাঁড় করিয়ে বলল, অনেক রাত হয়েছে, যা চেঞ্জ করে নে। আমি আর কোনো কথা না বলে ফ্রেশ হতে চলে গেলাম। ঘরে এসে দেখি চাকুক ভাইয়া নেই, তাই ব্যালকনিতে চলে গেলাম। চাকুক ভাইয়ার পেছনে দাঁড়াতেই আমাকে না দেখেই বলল, তোর উপর শুধু আমার অধিকার আছে, আর কারণ না, তোর নিজেরও না। জানিস তো ভালোবাসার মানুষটাকে কাছে পেয়েও না পাওয়ার কষ্টটা কত বেদনার। তুই জানিস না, আজ থেকে তোকে বোঝাবো সেই কষ্টটা কাকে বলে। আমি তোর সাথে থাকবো, তবে তুই আমাকে তোর সাথে মিশে পাবি না। নিজেকে শেষ করে দেওয়ার শাস্তি তোকে পেতেই হবে সুইটহার্ট। বলে আমার দিকে ঘুরে তাকিয়ে আমাকে কিছু বলতে না দিয়ে আমাকে কোলে তুলে নিয়ে রুমে চলে আসলো। আমাকে খাটে শুইয়ে দিয়ে নিচে আমার উপর শুয়ে পড়ে। নিজের সবটুকু ভর ছেড়ে দিয়েছে। কতক্ষণ আমার দিকে চেয়ে থেকে আমার ঠোঁটের নিচে ঠোঁট ডুবিয়ে দিল। দুজন কতক্ষণ ধরে এমন ছিলাম জানি না। আমার সারা মুখে পাগলের মতো চুমু দিচ্ছিল। গলায় মুখ ডুবিয়ে দিয়ে বলল, এবার তুই বুঝবি কাছে এসেও না আসার যন্ত্রণা কতটুকু। বলেই বুকে জড়িয়ে নিয়ে ঘুমিয়ে গেল। ভাইয়ার এমন আচরণে আমি শুধু অবাক হচ্ছি। এই ভালোবাসা দেখাচ্ছে তো এই ভিলেনগিরি দেখাচ্ছে। ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে দেখি চাকুক ভাইয়া নেই, তাই উঠে ফ্রেশ হয়ে নিচে চলে গেলাম। নাস্তার টেবিলে হঠাৎ চাকুক ভাইয়া বলল, তো আব্বু সারপ্রাইজটা কেমন ছিল? আব্বু কিছুই বলল না, শুধু মুচকি হাসলো আর বলল, তুই সত্যি আমাদের ছেলে নাকি বন্ধু? চাকুক ভাইয়াও কিছু না বলে হাসলো। আমি বললাম, কিসের সারপ্রাইজ কাকু? তখন পেছন থেকে জেনি বলল, আরে তুই জানিস না, কাল তো আন্টিদের রুম চাকুক ভাইয়া ফুল দিয়ে সাজিয়ে দিয়েছিল। সেটা আন্টিরাই জানতো না। আমি জেনির কথা শুনে চাকুক ভাইয়ার দিকে একবার তাকালাম আর মনে মনে বললাম, মানুষটা পারেও বটে। বাবা মার ফুল সজ্জার খাট সাজিয়ে দিয়েছে, ভাবা যায়। রুমে বসে আছি, চাকুক ভাইয়া সোফায় বসে ল্যাপটপে কাজ করছে। এমন সময় আমাদের এক চাচাতো ভাইয়ের বউ এসে বলল, কি গো নতুন জামাই বউ, কি করো? আরে ভাবি আসেন, ভেতরে আসেন। ভাবি তুমি? এসো বসো। বসবো তো, আর কাল রাতে সব কথা শুনবো। তো চাকুক সাহেব, কাল রাতে কি বিড়াল মারতে পেরেছেন নাকি পারেন নাই? কি যে বলেন ভাবি, বিড়াল মারার রাত তো একটাই, না মেরে থাকে কিভাবে? ভাইয়ার কথায় ভাবি হেসে উঠল আর আমার দিকে তাকিয়ে বলল, তো কি আমি চাচি আমা হচ্ছে কবে? আমাকে কিছু বলতে না দিয়ে চাকুক ভাইয়া বলল, খুব তাড়াতাড়ি হবেন, চিন্তা করেন না। কি বলিস তে? বলে চোখ মারলেন আমাকে। বউ ভাতের অনুষ্ঠান খুব ভালোভাবে শেষ হলো। ভাইয়া সকলের সাথে খুব হাসি খুশি ভাবে কথা বলছে, শুধু আমার সাথে কথা বলছে না। আমি চাকুক ভাইকে ভাইয়া বলে ডাকি, এটা নিয়ে চাকুক ভাইয়ের বন্ধুরা খুব হাসাহাসি করলো।
রাতে খাওয়া দাওয়া করে যে যার মতো চলে গেল। আমি রুমে এসে ফ্রেশ হয়ে আধশোয়া হয়ে বসে আছি। একটু পরে জাঙ্কুক ভাইয়া কোথা থেকে এসে আমাকে কোলে নিয়ে হাঁটা শুরু করলো। ছাদে নিয়ে এসে আমাকে দোলনাতে বসিয়ে দিয়ে আমার কোলে মাথা রেখে চোখ বুজে শুয়ে পড়লো। আমি চুপচাপ আছি, কিছু বলতে পারছি না। একটু পরেই আমার পেট থেকে শাড়িটা সরিয়ে দিয়ে পেটে স্লাইড করতে শুরু করলো। তার এমন কাজে যেন আমি আইসলি হয়ে গেলাম। একটু সরে আসতে চাইতেই আর এক হাত দিয়ে আমার কোমরটা জড়িয়ে নিজের আরো কাছে নিয়ে আসলো। আমার পেটে একটা চুমু দিয়ে বলল, আজ থেকে যতবার ভাইয়া বলে ডাকবি ততবার তার শাস্তি এই মেদ ছাড়া পেটটা পাবে। আমি কিছুই বলতে পারছিলাম না। আমার তখন এমন অবস্থা, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। একটু পরে আমাকে আবারও কোলে তুলে রুমে নিয়ে চলে এলেন। আমাকে শুইয়ে দিয়ে নিজেও আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লেন। এভাবেই দিনগুলো কাটছিল। আজ আমার রেজাল্ট দিয়েছে। আমি খাটের এক কোণে বসে আছি আর আমার সামনে জাঙ্কুক ভাইয়া মাথা নিচু করে বসে আছে। তাকে দেখে মনে হচ্ছে আমি নির্ঘাত ফেল করেছি। খুব ভয় করছিল, ভয়ে কান্না করে দিলাম। আমার কান্না দেখে জাঙ্কুক ভাইয়া হেসে দিল। তারপরে আমাকে বুকে জড়িয়ে নিয়ে বলল, আরে পাগলি, কান্না করছিস কেন? তুই কি জানিস তুই জেলা ফার্স্ট হয়েছিস? এবার আমাকে কি খাওয়াবি আর কি দিবি সেটা বল। জাঙ্কুক ভাইয়ার কথা শুনে কান্না মুখে হেসে ফেললাম। খুশিতে জাঙ্কুক ভাইয়ার গালে একটা কিস করে দিলাম। জাঙ্কুক ভাইয়া অবাক চোখে তাকিয়ে আছে আমার দিকে। আমি লজ্জায় মাথা নিচু করে নিলাম, কারণ এটাই আমার তাকে ফার্স্ট করা কিস। তখনই আম্মু রুমে আসলো হাতে মিষ্টি নিয়ে। এভাবে খুনসুটিতে আমাদের জীবন চলছিল। আমাদের বিয়ের 3 বছর চলছে। আজ আমি খুব খুশি। নিজের খুশিটা ধরে রাখতে পারছিলাম না। আজ অনেক রান্না করেছি, সব জাঙ্কুকের পছন্দের খাবার। জাঙ্কুক আস্তে আস্তে রাত 10টা বেজে গেছে। আমি নিচের ঘরে বসে আছি। আমাদের বউ ভাতের দিন যেমন বউ সেজে বসেছিলাম সেইভাবে বসে আছি। জাঙ্কুক রুমে এসে লাইটটা অন করতেই খুব অবাক হয়ে তের কাছে গিয়ে তের পাশে গিয়ে বসলো। আজ আমার বউটার কি হয়েছে? আজ নিজে থেকে আমার সেজে গুজে বসে আছে, কারণটা কি? আমি কিছু না বলে জাঙ্কুকের বুকে মুখ গুজে জাঙ্কুকের সামনে দুটো পিচ্চিদের জুতা দিলাম। জাঙ্কুক কিছু সময় চুপ থেকে আমার মুখটা উঁচু করে বলল, তুমি যেটা বলতে চাচ্ছ সেটা কি সত্যি? এই জাঙ্কুক ভাইয়া, তুমি কান্না করছো কেন? আমাদের বেবি হবে শুনে তুমি খুশি হওনি? আরে পাগলি, তোকে কিভাবে বোঝাবো? এটা আমার জীবনের সেরা উপহাস। আমি বাবা হব। উফ, কি যে ভালো লাগছে রে পিচ্চি। আমি বাবা হব আর তুই মা। পেটে একটা চুমু দিয়ে বলল, এইখানে আমার বেবিটা ধীরে ধীরে বড় হবে। উফ, কি করে যে বোঝাবো তোকে আমি কতটা খুশি। এই ভিকুক, তারাও, নইলে এবার ধরতে পারলে খুব মার খাবে বলে দিলাম। মামনি, তুমি আমাকে ধরতে পারবে না। তখনই জাঙ্কুক ভাইয়া এসে ভিকুককে কোলে নিয়ে বলল, বাবা, মামনির সাথে কেউ এমন করে বলো? মামনির দৌড়াতে কষ্ট হয় তো। তে খাবারটা আমার কাছে দাও, আমার ছেলেকে আমি আজ খাওয়াবো। এই নাও ভাইয়া, তোমার ছেলেটাকে তুমিই খাওয়াও, আমার দ্বারা হবে না। তখনই ভিকুক আমাকে বলল, তো ফুপিমণি, তুমি কবে থেকে বাবাইকে ভাইয়া ডাকাটা বাদ দেবে? ছেলের মুখে ফুপি ডাক শুনে রাগে জাঙ্কুকের দিকে তাকালাম। তখনই জাঙ্কুক হেসে বলল, আমার দোষ কি বলো? তুমি যদি আমাকে ভাইয়া বলো তো আমি তো ছেলেকে তোমাকে ফুপি ডাকতে শেখাবই। এটা আমাদের সুখে ভরা সংসার। হ্যাঁ ভিকুক, আমার আর জাঙ্কুকের ছেলে। আমাদের ছেলে হয়েছে, খুব দুষ্টু আর রাগটা পেয়েছে পুরো বাবার মতো। গল্পের মধ্যে আমি চেয়েছিলাম জাঙ্কুক কিছু কিছু জায়গায় তের উপর খুব রাগ করবে, কাছে এসেও অনেকটা দূরে চলে যাবে, কিন্তু সেটা হলে তের প্রতি অনেকটা অন্যায় হয়ে যেত। তাই আর গল্পের মধ্যে সেগুলো অ্যাড করলাম না। তাই এখানেই শেষ করলাম গল্পটা।